প্রিয় ফেসবুক ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমরা একটি বিশেষ কারণে লাইভে এসেছি। আমাদের আজকে লাইভে উপস্থিত আছেন অত্র মহাবিদ্যালয়ের সুযোগ্য অধ্যক্ষ জনাব মোহাম্মদ আমিনুল ইসলাম। সেই সাথে আমি রয়েছি চেয়ারম্যান একাডেমিক কমিটি মোহাম্মদ মাসুদুর রহমান, মেজর জেনারেল মাহমুদুল হাসান আদর্শ কলেজ টাঙ্গাইল। আমরা যে বিষয়গুলো নিয়ে আজকে কথা বলতে চাই আমাদের অধ্যক্ষ মহোদয়ের সাথে, সেটি হচ্ছে আপনারা জানেন যে 2025 সালের এইচএসসি পরীক্ষা আমাদের শুরু হতে যাচ্ছে আগামী এই চলতি মাসের 26 তারিখে। সে বিষয়ে স্টুডেন্ট, অভিভাবক এবং শিক্ষকদের কি করণীয় সে বিষয়ে বিস্তরভাবে আমাদের অধ্যক্ষ মহোদয়, সেই সাথে আমিও কিছু সংযোজন করব। উভয়ই আমরা আজকে আপনাদের কথা বলতে চাচ্ছি যে আপনাদের এই সন্তান যারা রয়েছে বা যারা আমাদের ছাত্রছাত্রী রয়েছে তারা যেন সুন্দর এবং সুষ্ঠুভাবে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারে। সেই সঙ্গে তাদের যে নিয়ম কানুনগুলো তো তাদের যথার্থ একটু বলার জন্যই আজকের আমাদের প্রিন্সিপাল মহোদয়, আপনাকে দিয়ে শুরু করছি। যেহেতু আপনি একটি কলেজের অধ্যক্ষ, আপনি অনেক কিছু জানেন, অনেক পরীক্ষা আপনি চালিয়েছেন, সে অভিজ্ঞতা থেকেই এই আমাদের কোমলমতি ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে এই পরীক্ষা চলাকালীন সময় বা পূর্বের পরীক্ষা শুরু হওয়ার পূর্বে এবং পরবর্তীতে কি কি পদক্ষেপ তাদের নিলে ভালো হয় সে বিষয়ে যদি একটু আলোচনা করতেন। ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আপনারা আমাদের পরিচয় ইতিমধ্যে জেনেছেন যে আমরা শিক্ষাকর্মী। তাই 26 জুন 2025 সালের এইচএসসি পরীক্ষার্থীদের পাবলিক পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে। তো যেহেতু তারা ছাত্র, যদি তারা ইতিমধ্যে এসএসসি বোর্ড পরীক্ষায় অংশগ্রহণ করে পাশ করে এসছে, পূর্ব অভিজ্ঞতা তাদের আছে, এরপরও তাদেরকে স্মরণ করিয়ে দেওয়া। এই ছাত্রছাত্রীরা অনেক কিছুই জানে, তবুও তাদেরকে একটু স্মরণ করিয়ে দেওয়ার জন্যই আমাদের আজকের এই আয়োজন। স্নেহের ছাত্রছাত্রী, তোমরা যারা এই লাইভ দেখছো, তোমাদের একটু মনোযোগ আকর্ষণ করছি যে তোমরা তো আসলে পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকবে, এটাই স্বাভাবিক, ব্যস্ত থাকাই স্বাভাবিক। দেখা যায় যে এই অনেক কিছু তারা এই ছাত্রছাত্রীরা ভুলে যায়। দেখা যায় যে যদি এমনটা শুরু করি যে বাড়ি থেকে সে যে সেন্টারের উদ্দেশ্যে রওনা দিবে, আমরা যদি ওর বাড়ি থেকে শুরু করি যে তার কি করা উচিত, আর তার আগে মনে করি যে পরীক্ষা ঠিক আগের রাত থেকে তার কি প্রিপারেশন নেওয়া, এখান থেকে আমরা শুরু করলে তাও করা যায় যে সে আগের রাত্রেই, যেমন তার নিশ্চয়ই প্রত্যেকে একটা টেবিল আছে, পড়াশোনা করার টেবিল আছে, সেই তার রিডিং রুমে যে রিডিং টেবিল আছে, সেখানে তার যে হলে নিয়ে যেতে হবে বৈধ যে জিনিসগুলো, যেমন অ্যাডমিট কার্ড, এবারে যেটা অরিজিনাল অ্যাডমিট কার্ড, রেজিস্ট্রেশন কার্ড, এগুলো সবগুলো অরিজিনাল, কোনো ক্রমেই ফটোকপি নেওয়া যাবে না এবং সেটা গ্রহণযোগ্য নয়। অরিজিনাল অ্যাডমিট কার্ড, তারপর রেজিস্ট্রেশন কার্ড, সেটা অরিজিনাল, আর তার যে প্রয়োজনীয় কলম, এগুলো ছাড়া আর কিছু নেওয়া যাবে না। এর বাইরে সেজন্য তার পকেটটা, নিজের পকেট নিজে সার্চ করে যে ভুলেও কোনো কাগজপত্র যাতে না থাকে, এমন যে 1 ইঞ্চি সাদা কাগজও থাকলেও তাকে এক্সপেল করা যায়, তাই এগুলো যাতে না থাকে। তাই তার অবশ্যই সেদিন যেন খেয়ে বের হয়। আর খাবারের ক্ষেত্রে একটা কথা বলা দরকার যে অনেক সময় মা বাবারা ছেলে মেয়ের পরীক্ষার্থী যারা থাকে তাদের একটু ব্রেন ভালো করার জন্য বা তারা যেন ভালো এনার্জি পায়, এই জন্য বেশি বেশি খাওয়ায়। এখন তো আমের সিজন, বেশি বেশি আম খাওয়ানো এগুলো ঠিক হবে না। দুধ অনেকের পেটে অনেক হজম হয় না ঠিক মতো, যদি না হয় তাহলে এটা রেগুলার যে খাবার, তার বডিতে অলরেডি অ্যাডাপ্টেশন হয়েছে সেই ধরনের খাবারই থাকা, এগুলো জেনে ব্যতিক্রম কিছু খেয়ে পেট খারাপ করা বা মানে এটা অত্যন্ত বাস্তব কথা যে পেট খারাপ হয়, শরীর খারাপ করে, এ ধরনের কোনো খাবার কোনো কিছুর অতিরিক্ত ভালো না। স্বাভাবিক যে খাবার সেগুলো যেন খায়।
যাতে সে সুস্থ থাকে। Right. যে পেটের মধ্যে বুটবাট করলো, পরীক্ষার হলে ঢুকে দেখা যাবে তার মনোযোগ নষ্ট আর একটা গ্যাস্ট্রাইটিস প্রবলেম একটা কমন প্রবলেম। তাই এগুলো সতর্ক থাকা। আর যেহেতু পরীক্ষার হলে তাকে মানে পরীক্ষা শুরুর আধা ঘন্টা আগে, 30 মিনিট আগে তাকে হলে আসন গ্রহণ করতে হবে। মানে যদি 10টায় পরীক্ষা হয় তাহলে 9:30 অর্থাৎ 9:30-এর মধ্যেই তাকে তার আসনে বসতে হবে। আর যদি 2টায় পরীক্ষা হয় তাহলে তাকে 1:30-এর মধ্যে পরীক্ষার হলে আসনে বসতে হবে। মানে পরীক্ষা শুরুর আধা ঘন্টা আগে তাকে বসতে হবে। তাই আবার হতে পারে, যেহেতু ওই দিন অসংখ্য ছেলে মেয়েরা পরীক্ষা দিবে, এই যেমন আমাদের টাঙ্গাইল শহরেই অনেকগুলো সেন্টার আছে, এখানে হাজার হাজার ছেলে মেয়েরা পরীক্ষা দিবে, তাহলে তারা এই জ্যাম হওয়ার সম্ভাবনা আছে। থ্যাংক ইউ। ইয়েস প্লিজ, থ্যাংক ইউ। এখন এই যেটা বলছিলাম যে এটা আমাদের অভিজ্ঞতা থেকে বলছি যে জ্যামে পড়ে অনেক সময় ঠিক সময় সেন্টারে পৌঁছতে পারে না। তাহলে আমি বলবো যে ছাত্রছাত্রী যারা পরীক্ষার্থী, ওদের পাশাপাশি তাদের যে সম্মানিত অভিভাবক যারা আছেন তাদেরকে অনুরোধ করব যে আপনারা আপনাদের ছেলে মেয়েদেরকে এই করবেন, যাতে ঠিক মতো, মানে জ্যাম হতে পারে, রাস্তায় জ্যামের সম্মুখীন হতে পারে, যানজটের সম্মুখীন হতে পারে, এটা মাথায় রেখেই বাড়ি থেকে সেন্টারের উদ্দেশ্যে রওনা দেওয়া উচিত। তাহলে একটা মানে সুপরিকল্পনা থাকা উচিত, যাতে সে ঠিক সময়ে, একটু আগে গিয়ে পৌঁছালে তো সমস্যা নাই, কিন্তু পরে পৌঁছালে সমস্যা হতে পারে। তাই আমি অনুরোধ করবো যে ছাত্রছাত্রী তোমরা সময় হাতে রেখেই উদ্দেশ্যে, সেন্টারের উদ্দেশ্যে যাতে তারা রওনা হয়। আর সেন্টারে গেটে প্রবেশ করার যে ব্যাপার আছে, যদি ওই যে যথারীতি থাকে, যে আপনার এই কলেজের স্টুডেন্টরা কোথায় পরীক্ষা দিচ্ছে, কোন সেন্টারে দিচ্ছে? আমাদের মেজর জেনারেল মাহমুদ হাসান আদর্শ কলেজের ছাত্রছাত্রীরা ওদের সেন্টার মাওলানা ভাসানী আদর্শ কলেজ সন্তোষ, সেই কলেজে তারা পরীক্ষা দিবে, যেটি আমাদের যে ইউনিভার্সিটি রয়েছে, ইউনিভার্সিটি প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ভিতরে। এটাও অনেকেই হয়তো আমাদের স্টুডেন্ট যারা ওইভাবে এখনো অভ্যস্ত হয়ে ওঠেনি, জানেন, তারাও জানলো। একটু দূরে হবে, তাই এদের একটু আগে ভাগেই, মানে সময় হাতে রেখে প্রথম পরীক্ষার দিন যাতে তারা একটু আগে ভাগেই রওনা দেয়, মানে সময় হাতে রেখেই যাতে তারা রওনা দেয়। তো ওই আবার গেল তো সেন্টারে পৌঁছা, আর গেট দিয়ে প্রবেশ করার সময় অবশ্যই ওই যেটা বলছিলাম, শুধু মানে তারা শুধু অ্যাডমিট কার্ড, রেজিস্ট্রেশন কার্ড আর লেখার কলম আর পরিমিত টাকা পকেটে থাকতে পারে, এছাড়া আর কোনো প্রকারের বাড়তি কাগজপত্র বা আর কোনো কিছুই রাখা যাবে না। এটা সরকারিভাবে নিষিদ্ধ। আচ্ছা, ইনসিডেন্টের কথা তো আপনার হয়তো মনে আছে, আমরা যে প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে একটা ইনসিডেন্ট হলো যে আমাদের স্টুডেন্টের সাথে ওদের ইউনিভার্সিটির যে একটা ছাত্রের সাথে পরীক্ষা চলাকালীন সময়। তাহলে আমি এখান থেকে শিক্ষা নিতে পারি যে ওরা ইউনিভার্সিটি স্টুডেন্ট, অনেক সিনিয়র স্টুডেন্ট, তাদের সাথে যে আচার আচরণ হয়তো বা অন দা ওয়ে দেখা হচ্ছে, সেখানে তাদের একটু দেখে চলা উচিত বলে আমি মনে করি। নিশ্চয়ই, যেহেতু ক্যাম্পাসের ভিতরেই যাচ্ছে। অনেক বাস্তব কথা তুলে ধরেছেন আপনি। ইতোমধ্যে আমাদের 2 বছর আগে হবে যে একটা ঘটনা ঘটেছিল আমাদের কলেজের ছাত্রদের সাথে, ওই ইউনিভার্সিটির ছাত্রছাত্রীদের সাথে একটা আনপ্লেজেন্ট একটা ইনসিডেন্ট ঘটেছিল। তাহলে এই ব্যাপারে ছাত্রছাত্রীদেরকে বলবো যে স্নেহের ছাত্রছাত্রী, ওটা একটা ইউনিভার্সিটি, ওই ইউনিভার্সিটির ক্যাম্পাসে, ওই ইউনিভার্সিটিতে যারা পড়ে ওই ছাত্রছাত্রী অবশ্যই এই ছাত্রছাত্রী সিনিয়র, যেহেতু গ্রাজুয়েশন থেকে শুরু হয় ওখানে, তাই ওখানে তাদের সাথে যাওয়া আসায় দেখা সাক্ষাৎ হতে পারে। এখন তাদের সাথে আদব কায়দা মতো জানি তারা তাদের অতিক্রম করে, যেমন ধাক্কা লাগলে সরি বলা বা মানে তারা তাদের মতো থাকবে, আবার এরা এদের মতো যাবে। এই যে একে অপরের সাথে দেখা সাক্ষাৎ হতে পারে, এত তর্ক বিতর্কের পর্যায়ে না যায়। এগুলো মোট কথা যে সামাজিকতা জানি মেনে চলে তারা, বড়কে সম্মান, ছোটকে স্নেহ, এই মানে ওই তিক্ত অভিজ্ঞতা থেকেই তারা জেন্টলি প্রবেশ করবে, জেন্টলি আপনার এক্সিট করবে, অবশ্যই। এর মধ্যে আর অন্য কিছু সুযোগ তার জন্য ওই বাড়তি কোনো ঝামেলায় না জড়ায়। আর তো এভাবেই তারা জন্য যাওয়া আসা করে।
কোনো প্রকারের, শুধু তাদের সাথেই না, রাস্তাঘাটে যদি একজন রিক্সা চালকের সাথেও যেন তারা কোনো ভাব বেতন না জড়ায়। মোট কথা তাদের এই সময়ে আরো অন্যান্য সময় যে কোনো সময়ের থেকে বেশি সতর্ক থাকা উচিত। বাড়ি থেকে শুরু করে রাস্তাঘাট এবং পরীক্ষার হল, আবার ফিরে আসা, সব ক্ষেত্রেই যে সামাজিক যে গ্রহণযোগ্য নিয়ম কানুন তারা যেন মেনে চলে, আর কোনো বাড়তি ঝামেলা যাতে এড়িয়ে চলে তারা, এটা। তারপরে আপনি পরীক্ষার হলে যে 30 মিনিট আগে অবশ্যই প্রবেশ করবে, মানে পরীক্ষার হলে উপস্থিত থাকতে হবে তাকে, সিটে, পরীক্ষার হলে সিটেই তাকে আসন নিয়ে এই প্রত্যেক পরীক্ষা শুরুর 30 মিনিট আগে, অর্থাৎ 10টায় শুরু হলে 9:30-এর মধ্যে তাকে সিটে বসতে হবে। আর 2টায় যদি হয় বিকেলের পরীক্ষা, তাহলে 1:30-এর মধ্যে তাকে সিটে উপস্থিত থাকতে হবে। আর কোনো কারণে যদি দেখা গেল যে সে 9:30 অতিক্রম করলো, করতে পারলো না, তাহলে নিশ্চয়ই গেটে একটা ব্যবস্থা থাকে, রেজিস্টার খাতা থাকে, সেখানে সে তার রোল নম্বর লিখবে, তারপর বিলম্বের কারণ লিখে তারপরে তাকে প্রবেশ করতে হবে। এখন পরীক্ষার হলে কি করণীয়, আপনি সম্মানিত দর্শক শ্রোতা, আমরা দুজন কথা বলছি। তো আমার সঙ্গে যিনি আছেন জনাব মোহাম্মদ মাসুদুর রহমান তুহিন, সহকারী অধ্যাপক দর্শন বিভাগ এবং একাডেমিক কমিটির চেয়ারম্যান মেজর জেনারেল মাহমুদ হাসান আদর্শ কলেজ। আপনাকে অনুরোধ করছি, আপনি পরীক্ষার হলে ছাত্রছাত্রীদের যে করণীয়, যেমন পরীক্ষার যে ওএমআর পূরণ করার যে ব্যাপার আছে, সেই পূরণের বিষয়টা আপনি একটু বলুন, এরপরে আমি সুযোগ বুঝে আমিও কিছু। ধন্যবাদ স্যার। প্রিয় ছাত্রছাত্রী, পরীক্ষার হলে তোমাদের আগে একটু জেনে নেওয়া দরকার, যে বিষয়টি একটু ওয়াকিবহাল থাকা দরকার, সেটি হচ্ছে যে এই পরীক্ষা সংশ্লিষ্ট সেক্টরে কারা কারা ইনভলভমেন্ট রয়েছে এখানে জানতে হবে। এখানে জেলা প্রশাসন টাঙ্গাইল জড়িত রয়েছে, ঢাকা বোর্ড জড়িত রয়েছে, সেই সঙ্গে তোমাদের ভিজিলেন্স টিম থাকে একটি, যে টিমটা সারা টাঙ্গাইল জেলার বিভিন্ন কেন্দ্রগুলো তারা ভিজিট করে থাকেন, তারা রয়েছেন। জেলা প্রশাসনের পক্ষ থেকে ম্যাজিস্ট্রেট মহোদয় রয়েছেন। কলেজ কর্তৃপক্ষ প্রত্যেক রুমে ইনভিজিলেটর বা কক্ষ পরিদর্শক বা প্রত্যবেক্ষক থাকেন, যারা তোমাদের এই বিভিন্ন পরীক্ষা সংক্রান্ত বিষয় সহযোগিতা তারা করে থাকেন। সহযোগিতা তোমাকে ওএমআর প্রোভাইড করা, খাতা দেওয়া, কোনো সমস্যা হলে সেগুলো দেখা, এবং তুমি সুন্দরভাবে পরীক্ষা দিচ্ছ কিনা, নিয়ম শৃঙ্খলা মেনে, বিধি মেনে পরীক্ষা দিচ্ছ কিনা, সেগুলো দেখভাল করা হচ্ছে একজন ইনভিজিলেটরের দায়িত্ব এবং কর্তব্য। ইনভিজিলেটর, মনে রাখবে, ইনভিজিলেটর সর্বময় ক্ষমতার মালিক, ইন ওয়ান সেন্স, যে তখন যে পরীক্ষার হলে ডিউটি করেন সেই কিন্তু অল ইমাম, আর অন্যরা হলো সাপোর্টিং হিসেবে এখানে থাকে, তাকে সহযোগিতা করার জন্যই থাকেন। তার নির্দেশ, আদেশ, তার ইচ্ছায় অনেক কিছু। তার মনে করি তাদের সাথে অনাকাঙ্ক্ষিত কোনো কথায় জড়িয়ে না যাওয়া ভালো। প্রথমে তোমরা যে এই 30 মিনিট আগে যে সিটে বসবে এবং নির্দিষ্ট সময়ের মধ্যেই তোমাদের যে নির্দিষ্ট কক্ষের যে পরিদর্শক থাকেন, ইনি তোমাদের প্রয়োজনীয় লজিস্টিকের সাপোর্ট, পরীক্ষা দেওয়ার জন্য যা যা প্রয়োজন সবকিছু প্রোভাইড করবে। সেগুলো প্রথমে কি, খাতা এবং পেয়েই তোমাকে দেখতে হবে যে খাতার মধ্যে কোনো ছেঁড়া ফাটা আছে কিনা। যদি ছেঁড়া ফাটা থাকে, অথবা ওএমআর এর অংশে দেখা যায়, উপরের অংশে দেখা যায়, কাভার পেজে দেখা যায় সেলাইটা ঠিক যথাযথ হয়নি, বা আংশিক সেলাই আছে, কিছু সেলাই নেই, হ্যাঁ একদম খোলাও থাকে, সেক্ষেত্রে তুমি যে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা থাকেন পরীক্ষার হলে, তার দৃষ্টি আকর্ষণ করবেন। অবশ্যই চেঁচিয়ে নয়, তুমি দাঁড়ালেই একজন শিক্ষক বুঝতে পারবে তোমার কোনো প্রবলেম হয়েছে, শিক্ষক তোমার কাছে এগিয়ে যাবে, তখন তুমি তাকে খুব পোলাইটলি বলবে, স্যার আমার খাতাটা এই অবস্থায় আছে। শিক্ষক যদি মনে করেন যে এটি পাল্টিয়ে দেওয়া দরকার, অবশ্যই তোমাকে পাল্টিয়ে দেবে। অনেক সময় দেখা যায় যে আমরা লিখেই ফেলি, রোল নাম্বার লিখে ফেলছি, রেজিস্ট্রেশন নাম্বার লিখে ফেলছি, পরবর্তীতে তোমার দৃষ্টিতে আসলো যে এটা ছেঁড়া ফাটা। তো এই জন্য আমি বলছি, বলার অর্থই হচ্ছে যে তোমাকে আগেই জিনিসটা খেয়াল কিছু লেখার আগে, আর যদি লিখে ফেলোই তারপরেও, আসলে সব আইন কানুনই মানুষের জন্য, মানুষের কল্যাণের জন্য, তারপরেও শিক্ষক
তাকে বুঝিয়ে বললে উনি বুঝবেন, নিশ্চয়ই বুঝবেন এবং পাল্টিয়ে দেবেন বলে আমি বিশ্বাস রাখি। এটিগুলো এক। আর তোমরা এমসিকিউ পরীক্ষা তোমরা জানো যে 2টি পার্টি পরীক্ষা নির্বিচ্ছিন্ন ভাবে হয়, 3 ঘন্টা একটা বিরতিহীন ভাবে হবে। সেক্ষেত্রে এমসিকিউ যে পোর্শনটা সেটা হয় আগে, এক এক পরীক্ষার এক এক সময়। কিন্তু যেমন সায়েন্সের কিছু কিছু সাবজেক্ট আছে দেখবা সেখানে 25 মিনিট এমসিকিউ, আবার আর্টস হিউম্যানিটিস বিভাগের, ব্যবসায়ী শিক্ষা বিভাগের সেখানে 30 মিনিট। ওইটা প্রশ্নের উপরেই লেখা থাকে কয় মিনিটের ডিউরেশন, সেটা তোমাকে লক্ষ্য করতে হবে। উল্লেখিত যে সময়, উল্লেখিত সময় সেই অনুযায়ী তোমাকে রেসপন্স করতে হবে। আরেকটি বিষয় যে আমরা এই প্রথমেই যে আমার রোল নম্বর এবং রেজিস্ট্রেশন নম্বর সুন্দরভাবে লিখবো। লেখার কিছু নিয়ম রয়েছে, ওগুলো ডিজিটগুলো লিখতে হয়, ডান পাশ থেকে শুরু করতে হয়। ডান পাশ থেকে শুরু করে বা দিকে তোমাকে এইভাবে যেতে হবে। যেমন 1230, তাহলে আগে লিখতে হবে 0, 3, 2, 1। তারপরে যদি বাম পাশে যদি কোনো ঘর খালি থাকে তাহলে 0, 0 দিয়ে পূরণ করতে হবে। এটাই হলো সিস্টেম। কখনোই থেকে না বাম থেকে, ওই এই ডান দিক থেকে এই পাশ থেকে বা দিকে আসবে লিখে। যেমন 1230, আচ্ছা আচ্ছা, তাহলে আগে কি 0 আগে ফিল আপ করবে, তারপর 3, 2, 1। এবার আর বাম পাশে যদি আরো ঘর খালি থাকে, সাধারণত থাকে না, ওই নিয়ম মাফিকই ওরা ফরম্যাটটা করে থাকে। যদি থাকে নিয়ম হলো ডান পাশ থেকে বা দিকে সে যাবে, বা পাশে যদি কোনো ঘর খালি থেকে যায় লেখার পরে সেটা 0 দিয়ে পূরণ করতে হবে, এটাই নিয়ম। এবং আরেকটা জিনিস আমরা লক্ষ্য করেছি, তোমরা ইন্টারনাল পরীক্ষা আমরা দেখেছি, যেহেতু 0টা ডানে বসানো যাচ্ছে না, অপ্রয়োজনীয়, বামে 0 দিলে ওটা তো সমস্যা নেই। ঘর খালি রাখা যাবে না, ঘর খালি রাখা যাবে, ডান থেকে বামের দিকে যাবে। বাম পাশে যদি কোনো ঘর খালি থাকে তাহলে 0 দিয়ে ফিল আপ করে দিতে হবে। অনেকে মনে করে যে আমার তো আর ডিজিট নেই, ওটা কিন্তু 0 দিতে হবে। কম্পিউটার একটা পদ্ধতিতে চলে, এই জন্য 0 দিয়ে খালি রাখা যাবে না। আচ্ছা, এটি একটি বিষয়। আরেকটি মেজর বিষয় যেটা এই প্রশ্ন পেয়ে আমরা হয়তো অনেক সময় পাজল হয়ে যাই বা একটু নার্ভাস হয়ে যাই। সেক্ষেত্রে দেখা যায় যে খুব দ্রুত সময়কে বাঁচানোর জন্য আমরা প্রশ্নে সরাসরি চলে যাই, কিন্তু দেখা যায় যে এই যে গুরুত্বপূর্ণ কাজটি, যে সেট নাম্বার ক, খ, গ, ঘ, এই 4টি সেটের যে কোনো একটি তুমি পাবে। তো এই সেট নাম্বারটা তোমাকে কিন্তু লিখতে হবে এবং ওভালটা পূরণ করতে হবে। অনেক সময় সেট কোড না লিখেই আমরা পরীক্ষা শুরু করে দিই, পরবর্তীতে আমি কনফিউজ হয়ে যাই ছাত্র হিসাবে, লিখলাম কি লিখলাম না। এই জিনিসটা আগেই তোমাকে লক্ষ্য রাখতে হবে। এবং শিক্ষক যারা দায়িত্বপ্রাপ্ত শিক্ষক থাকেন, তখন শিক্ষকরা যখন স্বাক্ষর করেন তাদেরও দায়িত্ব যে তুমি সেট কোড, রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, তোমার নাম বা যাবতীয় যা ইনস্ট্রাকশন রয়েছে তা যথাযথভাবে তুমি পালন করেছি কিনা সেটাও কিন্তু একজন কলেজ ক্লাসের হল রুমের যে তত্ত্বাবধায়ক থাকে তার দেখার দায়িত্ব বটে। তারপর অনেক সময় শিক্ষক দেখেই করবে, তারপরও ভুল হলে এন্ড অফ দ্য ডে ক্ষতিগ্রস্ত কিন্তু ছাত্রটাই হবে। এই জন্য মনে করি ছাত্রকে বেশি সতর্ক এবং কনসাস থাকা জরুরি। স্যার, এখানে একটা প্রশ্ন আমি ছাত্রদের পক্ষ থেকে আপনাকে করছি, সেটা হলো যেমন ধরুন যে তাড়াহুড়োর কারণে বা যে কোনো কারণে হোক তারা ডিজিট ভুল লিখলো এবং ভুল ওভাল বা ওই যে এগুলা ওএমআর এর যে ঘরগুলো ডিমগুলো যে পূরণ করতে হয়, যদি ভুল ক্রমে মানে ভুল করে ফেলে, যেমন 5-এর জায়গায় 6 সে ভরাট করে ফেললো, তাহলে সেটার সমাধান কি? এটা কি সেটার সমাধান? এটা বৈধ বোর্ড কর্তৃক নির্দেশিত যে বিধিটা, ধরেন আপনার 4 ডিজিটটা পূরণ করার কথা, সেখানে আপনি 5 করে ফেললেন, নিয়ম হলো ওই শুদ্ধ করে 5টা পূরণ করে দেওয়া। 5টাও পূরণ করা, যে পূরণ করা তা তো অসুবিধা নেই, ওখানে যেন ক্রস চিহ্ন না দেয়, আমাদের ক্রস দেওয়া যাবে না, সমাধান করা দরকার নেই। কিন্তু পূরণ হয়েছে পূরণের আগে কিন্তু উপরে আরেকটি ঘর থাকে, সেই ঘরের মধ্যে কিন্তু পুরো রোল নাম্বারটা, রেজিস্ট্রেশন লিখতে হয়, ঠিক আছে? তো ওইটার প্রবলেম হয় না। ভুল হলে ওখানে ঘষা মাজা করার কোনো সুযোগ নেই। 4-এর জায়গায় তুমি 5 করে ফেলেছো, অসুবিধা নাই, 4টাও তোমাকে সঠিক যেটা সেটা ফিল আপ করে দিলেই নাও। যেটা ভুলে ফিল আপ করেছে যে ঘরটা, ওই ঘরটা কাটা ছেঁড়া দরকার নেই, হয়েছে ঘষা মাজা করা যাবে, ঘষা মাজা দরকার নেই। আর যদি বেশি পরিমাণে অনেক ডিজিট ভুল করে ফেলছে, উপরে ঘষা মাজা হয়ে গেছে, কাটা ছেঁড়া হয়ে গেছে, একদমই ইউজেবল না, সেক্ষেত্রে যদি সময় থাকে শিক্ষকের দৃষ্টি আকর্ষণ করলে শিক্ষক ওয়েমারটা চেঞ্জ করে দিতে পারে, একেবারে প্রাথমিক পর্যায়ে যদি তার ইচ্ছে আর কি।
যেতে পারে। সে যদি মনে করে না এই ওমের যথেষ্ট, চলবে। আর যদি শিক্ষক মনে করেন যে এটা একটু সমস্যা হতে পারে, উনি ক্যান্সেল করে নতুন একটা প্রোভাইড করতে পারে। সেটার হিসাব কর্তৃপক্ষের কাছে থাকবে যে কি কারণে এটা ক্যান্সেল করলো, এটা হতে পারে। তারপরে আমি মনে করি যে শিক্ষক দায়িত্ব পালন করবেন, সেখানে ছাত্রের কাজ হচ্ছে পরীক্ষা দেওয়া। পরীক্ষা কিভাবে দিবে? পরীক্ষা একদম নকল মুক্ত পরিবেশে পরীক্ষা দিতে হবে। কোন নকল করা অর্থ আমাদের ছেলেমেয়েরা অনেক সময় বুঝে থাকে যে কপি করা, একটা দিকে দেখলাম ইনক্রিমিনেটিং পেপার বলে আর কি, ওরা সরাসরি বইয়ের পাতা বা খাতার পাতা ইনক্রিমিনেট। কিন্তু আমাদের ছাত্ররা একটু কথা বললে যে এটা যে অপরাধ, এইটা কিন্তু তারা বুঝতে চায় না। অপরাধগুলো একটু বলুন। যে কি কি জিনিস, পাশে আশেপাশে কথা বলা, পিছনে তাকানো বা কাউকে ডিস্টার্ব করা, এটি যে মারাত্মক অপরাধ। এটি যে নকল আর ওটা অল দ্য সেম। ওরা মনে করে যে আমার কাছে তো কোনো নেই, শীট নেই, কোনো কাগজ নেই, আমি একটু কথা বলেছি মাত্র, এটাকে খুব গ্রিভিয়াস হলো, অপরাধ হলো। কিন্তু এইটাও একটি মেজর অপরাধ, যে কথা বলাও, সে নকল আর কথা বলা অল দ্য সেম। এটা ওরা বুঝতে চায় না। দেখা এবং দেখানো, এটা উভয়ই কিন্তু নিষিদ্ধ, উভয়ই নিষিদ্ধ। তো এই বিষয়গুলো ছাত্রদের খেয়াল রাখতে হবে। এবং শিক্ষক যখন দায়িত্বপ্রাপ্ত শিক্ষক থাকেন, উনি কিন্তু এগুলো তোমাকে বাধা দেওয়ার চেষ্টা করবেন। অথবা অনেক সময় দেখা যায় কুতর্কে লিপ্ত হয়ে যাও, স্যার আমি তো কোনো নকল করছি না, আমি ওকে জাস্ট একটু কথা বললাম স্যার। এই কথা বলাও অপরাধ, এই জিনিসটা তোমাদের বুঝতে হবে। যেখানে একটু যোগ করি আমি, যেমন এমন হতে পারে যে ছাত্র, এখানে তো দেখা যায় হল ভরা ছাত্রছাত্রী থাকে, কে কথা বলেছে অনেক সময় হয়তো ইনভিজিলেটর বুঝতে পারলেন না, দেখা গেল যে কথা বলেছে তাকে বাদ অন্যজনকে ধমক দিল। অনেক সময় আমাদের চোখও তো এটা হতে পারে, তাই না? দেখুন, কিন্তু ছাত্র জানে যে আমি তো কথা বলি নাই, অমুকে কথা বলেছে, তা আমাকে স্যার ধমকাচ্ছেন কেন? তো এইটুকু সে বলতে হবে, স্যার আমি তো কথা বলি নাই, স্যার তর্ক না করে, স্যার সরি স্যার, রাইট। এটা একদম এই তর্ক এড়াবার জন্য, যে তর্কে যা আমি না স্যার অমুক, আমি কথা বাড়ানো দরকার নেই, যে জন্য একটু স্যার যদি একটু ভুলও বোঝেন, অসুবিধা নেই, তর্ক করা দরকার, স্যার সরি স্যার। না, টিচার তো অনেক দূরে থাকেন, ইউনিফর্ম পরা থাকে, বেঞ্চ আমরা অনেক মিস্টেক করে ফেলি। বা যখন আমি কাছে যাচ্ছি, দেখা গেল এক্স কে আইডেন্টিফাই করলাম, ওয়াই কে আমি শাস্তি দিতে যাচ্ছি, হতে পারে। সেক্ষেত্রে ওয়াই উচিত হবে যে কর্ডিয়ালি বলা যে স্যার সম্ভবত স্যার আমি কথা বলিনি, দুঃখিত স্যার। এটা বলে কুতর্ক করা যাবে না, কারণ উনি শিক্ষক, উনি আরো অধিক ব্যস্ত থাকবেন পরীক্ষার হলে, তার ভুল ধরবার চেষ্টা করা উচিত নয়, বা তার কুতর্ক করা উচিত নয়। মানে মোট কথা সর্বোচ্চ ভদ্রতার সাথে ওখানে থাকা দরকার। আর তারা অবশ্যই এই ছাত্রছাত্রীদের নিজস্ব শিক্ষক নয় যে তারা চিনবে জানবে, তা তো না। আর এটা নিয়মও নাই যে কলেজের ছাত্রছাত্রী সেই কলেজের শিক্ষক ওখানে ইনভিজিলেটও করবে না, সরকারি বিধিতে নাই। তাই একেবারে এটা নতুন পরিবেশ তার জন্য, যার ফলে তাকে আরো সতর্ক থাকা দরকার। মোট কথা এই ভদ্রতা বা ভালো আচরণের বিকল্প নেই, না অবশ্যই। আচ্ছা, এইখানে যেমন এটা আর একটু ক্লিয়ার করি, আমি আপনাকে একটু আপনার কথার সাথে একটু যোগ করি, সেটা হলো যে এই যে বিরতিহীন ভাবে যে পরীক্ষা, এটা প্রত্যেক পরীক্ষারই শুরুতে এমসিকিউ, মাল্টিপল চয়েস কোশ্চেনস, তো এটার যে কিছু সাবজেক্টের আছে 30 মিনিট, কিছু সাবজেক্টের আছে 25 মিনিট, কিন্তু এই যে এমসিকিউ আর সিকিউ ক্রিয়েটিভ কোশ্চেনস, যে এটা মাঝখানে কিন্তু 1 মিনিট বিরতি নাই, মানে বিরতিহীন ভাবে দুইটা পরীক্ষা চলবে, যে একটা সময় শেষ, সম্মানিত যিনি প্রত্যবেক্ষক বা ইনভিজিলেটর, উনি এটা নেবেন এবং সঙ্গে সঙ্গে পরবর্তী সিকিউ এর প্রশ্ন দিয়ে দিবেন। তো এইভাবে বিরতি, এটা যাতে মোটেও না ভাবে যে মাঝখানে কোনো 1 মিনিট 5 মিনিট সময় দিবে কিনা, তা। আরেকটি বিষয় স্যার আমি বলতে চাই, এই মুহূর্তে আমার যেটি মনে হলো, ছাত্রছাত্রী এসেই ওয়াশরুমে যেতে চায়, এটাও একটা কারণ রয়েছে। যখন নার্ভাস থাকে তখন কিন্তু ওই তলপেটে কিন্তু চাপ অনুভব করে সে, প্রস্রাবের পরিমাণ ওই পরিমাণ নেই, কিন্তু সে যেতে চায়, এটাও আমি মনে করি পরীক্ষার হলে বসার আগেই তাকে ওয়াশরুমের যে যাবতীয় কর্মকাণ্ড সেরে আসতে হবে। এবং এটা ওদের জানা দরকার, 1 ঘন্টার আগে কোনোভাবেই ওয়াশরুমে যাওয়ার কোনো সুযোগ নেই। তবে হ্যাঁ,
যদি বিশেষ কোনো প্রয়োজন থাকে, সেটা যে পরীক্ষার কক্ষে যে ইনভিজিলেটর থাকেন উনি যদি অনুধাবন করেন না এটা খুব প্রাইম নিড, সেক্ষেত্রে অনুমতি দিতে পারেন, কিন্তু অ্যাজ ইউজুয়াল 1 ঘন্টার আগে কিন্তু আপনি বাইরে যেতে পারবেন। আচ্ছা, যেমন ধরুন 3 ঘন্টার পরীক্ষা, 2 ঘন্টায় সে শেষ করলো পরীক্ষা, তাহলে সেই ক্ষেত্রে সে কি করবে? বা 1.5 ঘন্টায় শেষ করে ফেলবে? না, 2 ঘন্টার আগে কোনোভাবে আপনি স্টেশন লিভ করতে পারবেন না। 3 ঘন্টার পরীক্ষা, 3 ঘন্টাই থাকতে হবে। 3 ঘন্টাই থাকতে হবে, তবে 3 ঘন্টাই থাকতে হবে। হ্যাঁ, থাকবে সে। হ্যাঁ, মোট কথা পরীক্ষা শেষ না করে বের হতে পারবে না। না পারার কারণ হলো যে সে নিশ্চয়ই তার কাছে প্রশ্ন থাকবে, প্রশ্ন বাইরে নিয়ে গেলে, মানে এটা কারণ আছে অবশ্যই, প্রশ্ন বাইরে নিয়ে গেলে সেটা ঝামেলা হতে পারে। এই জন্যই যে তাকে পরীক্ষা শেষ করেই, পরীক্ষা শেষ হলেও তাকে পরীক্ষার হলেই বসে থাকতে হবে। আরেকটা বিষয়, রিভিশন করলো তার এগুলো। যখন সে ওয়াশরুমে যাবে তখন কিন্তু নিয়ম হলো তার উত্তরপত্র এবং প্রশ্ন শিক্ষকের কাছে জমা দিয়ে কলম সহ, কলম, তারপরে তার যে যা যা সঙ্গে নিয়ে যাবে বৈধ জিনিসপত্র সবগুলো টেবিল, তার বেঞ্চে সোজা কথা ওই শিক্ষকের কাস্টডিতে থাকে। হ্যাঁ, উনি কিভাবে রাখবেন উনি ভালো বলবেন। হ্যাঁ, এখানে আবার শুরুতে আমরা বলেছি যে শুধু অ্যাডমিট কার্ড এবং রেজিস্ট্রেশন কার্ড এবং কলম এগুলো শুধু নিয়ে যাবে, এর সাথে কিন্তু আছে ক্যালকুলেটর আছে, স্কেল নিতে পারে। হ্যাঁ, স্কেল, যেটা আজেবাজে কোনো লেখা নাই, অনেক সময় লেখা টাকা থাকে, আছে না এরকম, ওই যে প্লাস্টিকের স্কেল, অনেকে যে লেখা টাকা আঁকি ঝুঁকি করে, এগুলো যাতে না থাকে স্কেল নেওয়া যাবে। এবং এই যে ক্যালকুলেটরের ব্যাপারটা, এর 2 ধরনের ক্যালকুলেটর থাকে, প্রোগ্রামেবল, নন প্রোগ্রামেবল। মানে এই দুইটার আবার পার্থক্য কি? পার্থক্য হলো এই প্রোগ্রামেবল যে ক্যালকুলেটর, এটা আবার মেমোরি কার্ড থাকে, মেমোরি কার্ড থাকে, এটা স্টোর করা যায়, অনেক কিছু স্টোর করা যাবে। আচ্ছা, মানে প্রোগ্রাম স্টোর করা যায়, মানে ওখানে মজুত রাখা যায়। কিন্তু নন প্রোগ্রামেবল যেটা, ওটায় কোনো প্রকারের নতুন করে কোনো কিছু, কোনো প্রোগ্রাম স্টোর করার সুযোগ নেই। এই জন্যই বলা হয় নন প্রোগ্রামেবল যে ক্যালকুলেটর সেটা নেওয়া যাবে, কিন্তু প্রোগ্রামেবল যেটা, যেটা বাইরে থেকে একটা মেমোরি কার্ড ভরা, তারপরে আবার কোনো কিছু স্টোর করা, মজুত রাখা, এগুলা নেওয়া যাবে না। সেটাই আর কি বলা হচ্ছে, কোনো ধরনের ইলেকট্রনিক ডিভাইস নেওয়া যাবে না। এই ডিভাইসগুলো এরকম হতে পারে স্যার, কলম, এখন কলমও কিন্তু একটা ইলেকট্রনিক ডিভাইস হিসেবে কাজ করতে পারে। ঘড়ি, আপনার ওয়াচ, হ্যান্ড ওয়াচ, যেটা স্মার্ট ওয়াচ, ওয়াচ নেওয়া যাবে না। সেগুলো কিন্তু আপনার এগুলো অনেক স্টোর করা যায়, বা বাইরে একটা মেসেজ সে কনভে করতে পারে, বা এগুলো পাঠিয়ে দিতে পারে, সম্ভব। তো এই ধরনের ওয়াচ এবং কলম এগুলো একদমই নিষিদ্ধ। এবং কোনো ধরনের ডিভাইস যেগুলো কানের ভিতরে একটা সূক্ষ্ম একটা ডিভাইস ঢুকিয়ে রাখা যায়, বাইরে থেকে সে করসপন্ডেন্ট করতে পারে, কোনো কিছু না কমিউনিকেট করতে পারে, যাবে না, একদমই নিষিদ্ধ। একদম নিষিদ্ধ, এবং শাস্তি মারাত্মক শাস্তি। এক্সপালশন ওই বছরের জন্য অথবা পরবর্তী 3 বছরের জন্য জেল হতে পারে। জেলও হতে পারে। যে এক্সপেলড হলেই যে সে বেঁচে গেল তা নয়, এক্সপালশনের সাথে তার জেল জরিমানা হতে পারে। দেখা গেল যে মারাত্মক কোনো ডিভাইস সে সঙ্গে রাখলে দেখা গেল এগুলো দিয়ে সে প্রশ্ন বাইরে পাঠাচ্ছে, বাইরে থেকে উত্তর আনছে, যে এই ধরনের কোনো ডিভাইস, এই জন্য তো এই ডিভাইস গুলো নিষিদ্ধ। তাই আশা করি যে ছাত্রছাত্রীরা এগুলো মেনে চলবে। আর এই যে দেখা যায় যে ছাত্রছাত্রী অনেক সময় এই শিক্ষকের সাথে খারাপ আচরণও করে, তো সেই ক্ষেত্রে এই খারাপ আচরণ কিন্তু এটাও কিন্তু নকলের চেয়েও মারাত্মক। ভাবতে পারে একটু বেয়াদবি করছি, তাতে নকল তার করি নাই, কিন্তু যে তার শাস্তির জন্য এই আচরণের শাস্তিতে মারাত্মক সবচেয়ে আচরণটাই 4 বছরের জন্য এক্সপেলড হতে পারে। আর যদি দেখা গেল যে আরো ভয়ানক কোনো মাস্তানি করে বসলো, তাহলে জেল হতে পারে। তাই আশা করি স্নেহের ছাত্রছাত্রী, তোমরা যেহেতু এসএসসি পরীক্ষা, বোর্ড পরীক্ষা দিয়ে এসেছো এবং সেখানে অনেক কিছু তোমাদের জানা আছে, তারপরও আমরা স্মরণ করিয়ে দিচ্ছি। সেক্ষেত্রে দেখেন, ওই ক্ষেত্রে যদি কোনো শিক্ষক যদি মনে করে যে আমি কক্ষে নিরাপদ নই, বাইরে নিরাপদ নই, এই স্টুডেন্ট আমাকে বাইরে ডিস্টার্ব করতে পারে বা আজে বাজে কথা বলতে পারে, বা আমার পরিবারে বলতে হুমকি হতে পারে, সেক্ষেত্রে কিন্তু সাইলেন্ট এক্সপেল নামে কিন্তু একটা বিষয় আছে, নীরব বহিষ্কার। সেক্ষেত্রে প্রতিদিন সে পরীক্ষা সুন্দরভাবে দিয়ে যাবে এবং রেজাল্টের অপেক্ষায় থাকবে, কিন্তু তার রেজাল্ট কোনোদিন আসবে না।
স্নেহের ছাত্রছাত্রীরা এটা কিন্তু একটা ভয়ানক একটা পদ্ধতি। যেমন যে এমন যে প্রত্যাবেক্ষক অর্থাৎ ইনভিজিলেটর যদি মনে করেন যে একে এমন ওই কোন বিশেষ ছাত্রছাত্রী এমন কাজ করে বসলো যে তাকে শাস্তি দেওয়া দরকার, কিন্তু আবার দেখা গেল শিক্ষক তার জন্য এটা করতে পারে, ঝুঁকিপূর্ণ মনে করতে পারে, তাহলে উনি ইচ্ছা করলে সাইলেন্ট এক্সপেল করতে পারেন। অর্থাৎ স্যার যেমনটা বললেন জনাব মাসুদুর রহমান, যে সাইলেন্ট এক্সপেল করতে পারেন, অর্থাৎ পরীক্ষা ঠিকই দেবে কিন্তু তাকে এক্সপেল করা হবে, অর্থাৎ তার এক্সপালশনের যে রিপোর্ট যথারীতি বোর্ডে যাবে, কিন্তু এ বুঝতেই পারলো না যে সে এক্সপেল হয়েছে, এক্সপেলড হয়েছে সে বুঝতে পারবে না, কিন্তু অন্যদের মতো সে পরীক্ষা শেষ করবে, সবগুলো পরীক্ষা দিবে, আসবে যাবে সব ঠিকঠাক মতোই, কিন্তু রেজাল্টের অপেক্ষায় থাকবে, কিন্তু তার রেজাল্ট কোনোদিন তবে এক পর্যায়ে সে জানতে পারবে যে তার পরিস্থিতি বোর্ড থেকে তার ওখানে চিঠি যাবে, হ্যাঁ, যে আপনার বিষয়ে শাস্তি নেওয়া হয়েছে। হ্যাঁ, তাই আবার এটা একটা ভয়ানক পদ্ধতি, কিন্তু অনেক ছাত্রছাত্রী হয়তো তোমরা একটু ভয় পাচ্ছ যে তাইলে যদি এক্সপেল করে ফেলে আমি, তাহলে তা আমি বুঝবো না, তাহলে তো উপায়টা কি? আসলে এই সাইলেন্ট এক্সপেল সাধারণত করা হয় না, কিন্তু দেখা গেল যে ভয়ানক মারামারির হুমকি দিল, স্যার এমন বলে ফেললো যে আপনি বের হন তারপরে পাবো, মারধরের হুমকি দিল, এই করলো, অর্থাৎ যে জীবনের ঝুঁকি যদি আসে তাহলে সেই ক্ষেত্রে হয়তো সে করতে পারে, সাধারণত এটা করা হয় না। তাই না, ভয়ের কিছু নেই। যে না, তবে তারপরেও আমাদের ছাত্রছাত্রীদের যে ধরনের বিধি আমাদের বোর্ড কর্তৃপক্ষ দিয়েছে সবই ওদের জানা উচিত। হ্যাঁ, সেজন্যই তোমাদেরকে জানানো উচিত। আর আরো কিছু তো মোটামুটি আর যে কথা বলতে চাই, পরীক্ষা যেহেতু আষাঢ় মাস চলছে, প্রচুর বৃষ্টি হবে, বৃষ্টি হচ্ছে, সেক্ষেত্রে কেন্দ্রে যাওয়াটা ওদের জন্য ছাতা সঙ্গে কষ্ট হবে। ছাতা তো নিবেই, সেখানে আগেই অটো রেডি করে রাখা, রিক্সাকে বলে রাখা, যেদিন পরীক্ষা থেকে বাসা থেকে তাকে যেন নিয়ে যায় সময় মতো, এই ধরনের ব্যবস্থা থাকা উচিত। আর এই জন্যই বলছি, যদি লেট হয় সেক্ষেত্রে তো এমসিকিউ পরীক্ষা তো অল্প সময়ের জন্য, 30 মিনিটস অনলি, সেখানে যদি 10 মিনিট সে লেট করে ফেলে, 20 মিনিট 5 মিনিট তারা ওখানে আরামসে আনুষঙ্গিক কাজে যাবে, 10 মিনিটসে তো সেগুলো সমাধান করতে পারবে না। একটি বড় ধরনের প্রবলেম, যেহেতু এমসিকিউটা প্রথমার্ধেই হচ্ছে, সেক্ষেত্রে এই সময় জ্ঞানটা স্টুডেন্টের থাকা খুবই আমি জরুরি বলে মনে করি। এবং সময় মতো তোমাকে at any rate, at any cost, at any circumstances, you have to attend your examination hall, otherwise you fall in a deep problem. এমন তো না যে 5 মিনিট পরে হলে গেল, ওই 5 মিনিট বাড়তি সময় দিবে, না না না, মোট কথা তার নির্ধারিত সময় থেকে তার নিজের সময় নষ্ট হবে, সেই সময়টা তার হবে না যে সে বাড়তি পাবে, তা তো না, ওটা নিয়ম নেই। আর আরেকটা জিনিস আমি আবারও ছাত্রছাত্রীকে স্মরণ করে দিতে চাই, সেটা হলো যে অ্যাডমিট কার্ড তারা পেয়েছে, এটা ভালো করে পড়ে দেখা। অ্যাডমিট কার্ডটা আরো ভালো করে পড়ে দেখা, যে তার যে কাঙ্ক্ষিত সাবজেক্ট, যে সাবজেক্ট গুলো সে সারা 2 বছর ব্যাপী পড়েছে, সেই সাবজেক্ট গুলো তার আছে কিনা, ওই সাবজেক্ট কোড ঠিক আছে কিনা, তার কাঙ্ক্ষিত সাবজেক্ট কোড আছে কিনা, আবার তার যে 4th সাবজেক্ট, চতুর্থ বিষয়, ওটা আবার ঠিক আছে কিনা, এগুলো ভালো করে দেখা। আর যদি কোনো প্রকারে ভুল ত্রুটি মনে হয়, তাহলে এই শনিবারের মধ্যেই, মানে কালকের মধ্যেই বা রবিবারের মধ্যেই অবশ্যই ছাত্রছাত্রীর ওই অফিসকে, তার স্ব কলেজ, মানে যারা অ্যাডমিট দিয়েছেন ওই কর্তৃপক্ষকে জানানো, তাহলে তারা বোর্ড থেকে ওগুলো ঠিক করে এনে দিবে। সেখানে আরেকটা বিষয় কি, অ্যাডমিট কার্ড এবং রেজিস্ট্রেশন কার্ড উভয়ের মধ্যে কিন্তু একদম অ্যাজ ইট ইজ হতে হবে, মিল থাকতে হবে। এক জায়গায় হয়তো আপনার কাঙ্ক্ষিত অ্যাডমিটে ঠিকই আছে, রেজিস্ট্রেশন কার্ডে ঠিক নেই, এটাও কিন্তু একটা ত্রুটি হতে পারে। হ্যাঁ, দুইটা মিলতে হবে, একই রকম হতে হবে, দুইটাই দেখা দরকার। হ্যাঁ, দুইটাই দেখতে হবে। তাহলে তো অ্যাডমিট কার্ড আর রেজিস্ট্রেশন কার্ডের মধ্যে যে উল্লেখিত যে সাবজেক্ট কোড, এগুলো ভাই হুবহু হতে হবে, মিল থাকতে হবে। হ্যাঁ, আর তো আরেকটা জিনিস, আমি একটু তিক্ত অভিজ্ঞতা আমার নয়, ঠিক আমার অভিজ্ঞতার থেকে বলছি। যেমন গতবারই
আমার জানা আছে অন্তত 3 জন ছাত্র অ্যাডমিট কার্ড ঠিক মতো না পড়ায় তার যে সাবজেক্ট এটা না এসে অন্য সাবজেক্ট এসেছে। দেখা গেছে যে তার সাবজেক্টের দিন সে এসেছে কিন্তু অ্যাডমিটে সেটা নাই, আর যেটা এসেছে সেটা আগেই হয়ে গেছে, ওই পরীক্ষা আগে হয়ে গেছে, পরে যে সে দেবে যে তো 5 নম্বরটা তুলতে পারে কিনা সেটাও নাই। অর্থাৎ তার সাবজেক্ট সে জানে যে ওই সাবজেক্টটা আমি পড়েছি, ওই সাবজেক্টে তো অমুক দিন পরীক্ষা, তাহলে দেখা গেল যে অমুক তারিখে এসেছে ঠিক, তার অ্যাডমিটের লেখা অন্য সাবজেক্ট যেটা পূর্বেই হয়ে গেছে। তাহলে এরকম 3 জন অন্তত আমার কাছে এসেছে, কিছু করার ছিল না। যদি তাই এখান থেকে কিন্তু শিক্ষা নিতে পারে ছাত্রছাত্রীরা যে তারা যাতে তাদের এই অ্যাডমিট কার্ড রেজিস্ট্রেশন কার্ডের ভালো করে পড়ে দেখে যে তার সাবজেক্ট গুলোর কোড নম্বর ঠিক আছে কিনা, যাতে ওই রকম দুঃখজনক ঘটনা। আপনাকে বলতে চাই যেটা আপনি স্টুডেন্টের উদ্দেশ্যে বলতে পারেন, জি, ওই যে রুটিনটা ঠিক মতো দেখা, রুটিনটাও ঠিক মতো দেখা যায় যে 12 তারিখের পরীক্ষা জানেই না, এমনও ঘটে, সবই ঠিক আছে তার, কিন্তু ডেট মতো বা সময় মতো আসতে পারে, সকাল বিকালে পরীক্ষা, সকালের পরীক্ষা সে বিকালে এসে, এই ঘটনা ঘটেছে তো আমরা দেখেছি যে প্রিয় দর্শক শ্রোতা, দেখা গেছে যে ওই তারিখ মানে রুটিনটা ঠিক মতো সে খেয়াল করে নাই। আবার দেখা গেছে যে সকাল বিকাল পরীক্ষা থাকে, তার পরীক্ষা সকালেই হয়ে গেছে, সে বিকেল ধরে রাখছে, বিকাল মনে করে দেখা গেছে যে 10টায় পরীক্ষা শুরু হয়ে একটা শেষ হয়ে ডেট ঠিকই আছে, কিন্তু সকাল বিকাল, যেমন 12 তারিখ সকালেও পরীক্ষা আছে বিকালেও পরীক্ষা, ও মনে করছে আমার 12 তারিখে পরীক্ষায় সব পরীক্ষা সকাল হচ্ছে, আজকে সকালে, কিন্তু ভালো করে দেখতে হবে সেটা। এমন হতে পারে যে সে এই সকাল বিকাল একটা ফ্যাক্টর, আবার তারিখ, নির্দিষ্ট তারিখ একটা ফ্যাক্টর, ওরা মার্কার দিয়ে কিন্তু ওরা আইডেন্টিফাই করে রাখতে, চিহ্নিত করে রাখতে। এবং তারপর তাহলে আমরা মোটা দাগে যে কথাগুলো বলতে পারি যে ছাত্রছাত্রীকে অবশ্যই যেগুলো বৈধ পরীক্ষার হলে নেবার সেগুলো শুধু নিবে। তারপর পরীক্ষার হলে পরীক্ষা শুরুর আধা ঘন্টা আগে আসন গ্রহণ করতে হবে। তারপর তাকে এই কোন প্রকার আপত্তিকর ডিভাইস, সায়েন্টিফিক ডিভাইস যেগুলো, স্মার্ট ঘড়িও কিন্তু স্মার্ট ওয়াচ আছে, ওগুলো ফোনের কাজ করে, স্টোর করা যায়, কথা বলা যায়, এরকম আছে, ওগুলো দেওয়া যাবে না, চালাকি চতুরতা মোটেও করা যাবে না। তারপর শিক্ষকদের সাথে যারা ওখানে গার্ড দিবেন, ইনভিজিলেট করবেন, তাদের সাথে ভালো আচরণ করা, অবশ্যই অবশ্যই। এরপর তার নির্ধারিত ইউনিফর্ম পরে যাওয়া, তার এবং তার যে পরীক্ষার হলের যে নিয়ম কানুন সেগুলো তার মেনে চলা, আর পরীক্ষা শেষ না করে বের হওয়া যাবে না। আর ইয়েতে গেলে যদি ওয়াশরুমে যেতে হয় তাহলে 1 ঘন্টার আগে তো যাওয়া যাবে না, তবে বিপদ তো বিপদই, সেটা যদি হয় সেটা। এখন এই যে ছাত্রছাত্রীরা যে শিক্ষকের যে মনোযোগ আকর্ষণের ব্যাপারটা, চিল্লাচিল্লি করা যাবে না। ছাত্রছাত্রী তোমরা নিশ্চয়ই জানো, তারপরও স্মরণ করে দিচ্ছি যে পরীক্ষার হলে যেমন ইনভিজিলেটর দৃষ্টি আকর্ষণের জন্য দাঁড়াইলেই উনি বুঝবেন যে উনি নিজেই তোমার কাছে আসবে, যে তারপর জিজ্ঞেস করবেন যে তুমি তোমার কোনো সমস্যা কিনা, তাহলে তুমি আস্তে আস্তে, জোরে জোরে নয়, এটা নিশ্চয় ডিস্টার্ব না হয়, সে তাকে জানালে এরকম। তো যাই হোক, যেহেতু পরীক্ষা, তাকে অবশ্যই পরীক্ষার নিয়ম কানুন মেনেই পরীক্ষা দিতে হবে। তো আমাদেরকে আরো কিছু বলার আছে? মোটামুটি তো স্যার আপনি সবই মোটামুটি বললেন। এবার আমরা বিদায় নিতে পারি। প্রিয় ফেসবুক ভিউয়ার্স, প্রিয় শিক্ষার্থী, অভিভাবক, আপনারা অনেক সময় আমাদের সঙ্গে ছিলেন, এতে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আপনাদের ছেলে মেয়েরা ভালোভাবে পরীক্ষা দিক, আমাদের স্নেহের ছাত্ররা সুন্দর এবং সুষ্ঠুভাবে পরীক্ষা অ্যাটেন্ড করুক, পরীক্ষা শেষ করুক, এবং পরবর্তী ধাপ যে বিশ্ববিদ্যালয়ের ভর্তির যে যুদ্ধ, সেই যুদ্ধে লিপ্ত হয়ে ওভারকাম করুক, সেই দোয়া প্রার্থনা করছি। আল্লাহ হাফেজ। প্রিয় দর্শক শ্রোতা, আমিও আপনাদের কাছে বিদায় নিচ্ছি। তো বিশেষ করে স্নেহের ছাত্রছাত্রী জনাব মাসুদুর রহমান তুহিন স্যার যে কথাগুলো বললেন, ওগুলো আমারও কথা, তো আমারও দোয়া রইল, তোমরা সবকিছু তুমি যা করবে তারই ফল পাবে, একটা মিনিট যাতে নষ্ট না হয়, তোমাদের প্রতি আমার দোয়া রইল। তোমরা সুস্থ থাকো এবং ভালোভাবে প্রস্তুতি নিয়ে
সুন্দরভাবে পরীক্ষা দাও এবং তোমাদের ভালো ফলাফল তোমরা অর্জন করো। কলেজের, মা বাবার, দেশের তোমরা সুনাম, দেশের জন্য সুনাম বয়ে আনো। ধন্যবাদ।